চলো, তো আমরা ইউনিট 1 টু ইউনিট 5 এর একটা মক টেস্ট নিয়েছিলাম আমাদের গ্রুপে। মক টেস্টের কার কি ভুল হলো একটু আলোচনা করবো এখন। প্রথম এই বাংলা ভার্সনের কোশ্চেনটা রয়েছে, ইংলিশ ভার্সনের কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করছি, কারণ বাংলা ভার্সনের ছেলেমেয়েরা ইংলিশ বোঝে কিন্তু ইংলিশ ভার্সনের ছেলেরা বাংলা বিন্দু মাত্র বোঝে না। এই জন্য আমি ইংলিশ ভার্সনটা নিলাম। দুটো ভার্সনের কোশ্চেন অ্যাভেলেবেল আছে। তো ইউটিউবে যখন দিয়েছিলাম, তো একটা ছেলে কমেন্ট করেছে, স্যার এটা কি আমাদের এইচএসে কাজে লাগবে? মানে সেই ইংলিশ ভার্সনটা দেখে ভয় পেয়ে গেছে, বলছে কাজে লাগবে না হয়তো। যাই হোক, প্রথম কোশ্চেন ছিল হলো কন্ডাক্টর অফ কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস 2 মিটার হ্যাজ এ চার্জ অফ 10 মাইক্রোকুলম, দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মানে বলেছে যে 2 মিটার একটা গোলক, মানে হলো স্ফিয়ার, ঠিক আছে, তাতে 10 মাইক্রোকুলম চার্জ আছে। বলেছে 1 মিটার দূরে তার ফিল্ড কত হবে, 1 মিটার দূরে। আর 1 মিটার দূরে মানে হলো স্ফিয়ারের ভেতরে বলা হচ্ছে। তো আমরা সবারই জানি হলো স্ফিয়ারের ভিতরে কোনো ফিল্ড থাকে না, অর্থাৎ এটা হবে জিরো হবে, কিন্তু এখানে জিরো অপশন নেই, অর্থাৎ নান অফ দিস হবে। এটা ঠিক করেছে, একদম ঠিক করেছে। পরের কোশ্চেনটা বলা ছিল চার্জ কিউব ইজ প্লেসড এট দ্য মিড পয়েন্ট অফ ওয়ান এজ। মানে একটা এরকম কিউব আছে, কিউবের ঠিক মিড পয়েন্টে একটা চার্জ এরকম প্লেস করে, মিড কিউবের এজের মিড পয়েন্টে একটা চার্জ আছে। তাহলে কত ফ্লাক্স বেরোবে, কিউব থেকে কত ফ্লাক্স বেরোবে? এটার নিয়ম ছিল চার্জটাকে এমন ভাবে ঢেকে ফেলতে হবে, চার্জটাকে ইউনিফর্মলি ঢেকে ফেলতে হবে। তার জন্য কি হবে, চারটে ঢাকতে গেলে 4টে কিউব লাগবে। 4টে কিউব লাগবে। এবার দেখ 4টে কিউব দিয়ে সুন্দরভাবে ঢেকে 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 দেওয়া গেল কিনা চার্জটাকে? অনিরাবু, গেল তো নাকি? ঢাকা গেল চার্জটাকে? চার্জটা পুরোপুরি কভার হয়ে গেল 4টে কিউব দিয়ে। নিয়ম হচ্ছে যটা কিউব দিয়ে কভার হবে তত দিয়ে ভাগ হবে। স্যার তাহলে কিউব, কিউবকে ফোর, হ্যাঁ বলো, কিউব/4 এপসাইলন। 4টে কিউব লাগলো কিউব/4 বলো অনিলাভ বলো। স্যার ওই চার্জটা কোথায় ছিল ওটা বুঝতে পারছিলাম না। এজ 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 একটা এজের এইজ দেখ বলা আছে, চার্জ প্লেসড এট দ্য মিড পয়েন্ট অফ ওয়ান এজ অফ এ কিউব। একটা কিউবের একটা এজের ঠিক মিড পয়েন্টে আছে, যে কোনো একটা এজ, এজ মানে বাহু, যে কোনো আর একটা মিড পয়েন্টে, মনে কর এখানে, এইখানে এইখানে মনে করা আছে। হুম হুম। ঠিক আছে, তাহলে এবার কত ফ্লাক্স যাবে এটাকে বার করতে গেলে তোকে কি করতে হবে বল, তুই তুই বল। চারটে 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 দিয়ে, চারটে হলেই হবে তো। তাহলে হ্যাঁ স্যার। অবভিয়াসলি তাহলে কিউব, এটা হবে অ্যান্সার। তো যথারীতি অ্যান্সার ঠিক আছে, ওর অ্যান্সার ঠিক করেছে এটা, একদম ঠিক আছে। নেক্সট যেটা আছে, এ ব্যাটারি উইথ ইলেকট্রোমোটিভ ফোর্স 6 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম। ভালো করে পড়বে, কোশ্চেনটা দুর্দান্ত কোশ্চেন। Battery with electromotive force 6 volt and internal resistance 1 ohm is being charged with a current 1 ampere. চার্জড করা হচ্ছে, ব্যাটারিটাকে চার্জ দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যাটারিটাকে চার্জ দেওয়া হচ্ছে মানে ব্যাটারিটার মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে। এইভাবে ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে না। ব্যাটারি, সাধারণত ব্যাটারি থেকে কারেন্ট বেরোয়, কিন্তু এখানে তা হচ্ছে ব্যাটারিকে চার্জ দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে 1 ওহম, 6 ভোল্টের ব্যাটারি আছে। তার প্রশ্নটা হচ্ছে এই ব্যাটারির দুই প্রান্তে, অর্থাৎ দুটো এন্ডে, ইউজিং আইডিয়াল ভোল্ট মিটার দিয়ে মেজার করা হচ্ছে, ভোল্টেজ মেজার করা হচ্ছে। তাহলে এই ভোল্ট মিটারে কত রিডিং আসবে, এটা কোশ্চেন করা আছে। ঠিক আছে, কোশ্চেন করা। এবার দেখো, যেহেতু চার্জ করা হচ্ছে, তাহলে তোর ফর্মুলা হবে ভি ইজিক্যাল টু ই মাইনাস আইআর, হবে না প্লাস আইআর হবে, যেহেতু চার্জ করা হচ্ছে। এইটা মাইনাসটা করলে পারো যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা অপশন দেওয়া আছে, 5 ভোল্ট দেওয়া আছে, তাই না? তাহলে এবার করে দে, 1 অ্যাম্পিয়ার ঢুকছে, কত আছে বল, 6 + 1 × 1, 1 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করা হচ্ছে, 7 ভোল্ট হবে। তাহলে দেখ এখানে কিন্তু ও ফাঁদে পড়ে গেছে। দেখ, দীপ ফাঁদে পড়ে গেছে, দীপ পড়েছে ফাঁদে। দেখো তুমি 5 ভোল্ট করেছো, হুম। বুঝতে পার ভুলটা বোঝা গেল কি হচ্ছে, হ্যাঁ। ফাঁদে পড়ে গেছে। নেক্সট কোশ্চেনটা কি ছিল, a circular current loop with magnetic dipole moment M is placed in an external magnetic field B in an arbitrary orientation. যে কোনো একটা ওরিয়েন্টেশনে প্লেস করা আছে একটা লুপকে, যে কোনো একটা ওরিয়েন্টেশনে একটা লুপকে প্লেস করা আছে ম্যাগনেটিক ফিল্ডে। To rotate the loop by an angle of with respect to the perpendicular to its plane, with respect to the perpendicular to its plane, ওয়ার্ক ডান কত? এর মানেটা বুঝতে হবে। বাংলা কথাটা কি দেখে নি। বাংলা কথাটা হচ্ছে, বাংলা কথাটা হচ্ছে বৃত্তাকার তড়িৎ লুপ যা চুম্বক ভ্রামক এম এক বাহ্যিক চুম্বক ক্ষেত্রের ভাবে যে কোনোভাবে রাখা হলো লুপটির তলের লম্ব অভিমুখের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে ঘোরাতে। লুপটির তলের লম্ব অভিমুখের সাপেক্ষে বলেছে কিন্তু, উইথ রেসপেক্ট টু। লুপটির তলের অভিমুখ, লম্ব অভিমুখ এটা তো, হ্যাঁ কি না? এটা তো, কিরে?
ঠিক আছে, এটাই লম্ব অভিমুখ। এই লম্ব অভিমুখের রেসপেক্টে ঘোরানো মানে হচ্ছে লুপটাকে জাস্ট এইভাবে ঘোরানো, এইভাবে ঘোরানো, এইভাবে ঘোরানো। তো এখানে একটা কোন একটা পয়েন্ট আছে, লুপটাকে এমন ঘোরালি পয়েন্টটা শিফট করে এখানটা চলে এলো, এইভাবে ঘোরাচ্ছি। এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি লুপটাকে অ্যাক্সিসের সাথে ঘোরাইনি, অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরিয়েছি। বোঝা যাচ্ছে কি বলছি আমি, দীপ? হুম তাহলে তো কোনো কাজ করতে হবে না তো, যদি ঘোরাতে এইভাবে ঘুরিয়ে তাহলে তো কাজ করতে হতো, কিন্তু এখানে কাজ করতে হবে না তো। হুম ওই আমি ওইটা বুঝতে পারি। হ্যাঁ, এটা বুঝতে না পারারই কথা, কিন্তু কেউই ধরা খুব ঝামেলা কোশ্চেনটা। কোশ্চেনটা একবার পরে ধরা খুব ঝামেলা আছে, অর্থাৎ এটা শূন্য অ্যান্সার হবে। ঠিক আছে, এটা এনসিইআরটির কোশ্চেন। এনসিইআরটি তুমি পাবে কোশ্চেন, পেয়ে যাবে এনসিইআরটি বইয়ে, এনসিইআরটি এমসিকিউ তে পাবে কোশ্চেন। ঠিক আছে, এই জন্য এনসিইআরটি এমসিকিউ গুলো আমি বলে, এমসিকিউ অন্তত করে রাখিস। পরে কি আমাদের বইতে এনসিইআরটি কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো লাগলো আমার, কত কোশ্চেন ছিল তার মধ্যে। আচ্ছা, এইটা তাহলে গেল। ঠিক আছে, গেল। তারপরটা কি? তারপরটা ছিল, দেখ এখানে মনে হয় তুই ফেসেছিস। একটা ইলেকট্রনকে একটি তড়িৎবাহী লম্বা সলিনয়েডের অক্ষ বরাবর সমবেগে ছুড়ে দেওয়া হলো। ও, ইংলিশ ভার্সনটা দেখতে হবে না। An electron is projected along the axis of current carrying long solenoid with uniform velocity. একটা লং সলিনয়েড আছে, ঠিক আছে, লং সলিনয়েড ইলেকট্রন ইজ প্রজেক্টেড অ্যালং এর মানে এবার লং সলিনয়েড এদিকে তো ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড থাকবে তো, থাকবে কিনা? থাকবে। এবার তুই হ্যাঁ, অ্যাক্সিসের সাথে ইলেকট্রনটা যদি এইভাবে ছুড়ে দিস, প্যারালাল ছুড়ে দিস, তাহলে এই ইলেকট্রনের যে ছুড়লি ইলেকট্রনটা, ইলেকট্রনের বেগের সাথে বি এর কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে বল? তুই বল কত ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে? প্রথম অবস্থায় হ্যাঁ, ভেলোসিটি 0 আর ডিগ্রি। 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে যে ফোর্সটা পাবে ও সেটা কিউ ইন্টু ভি ক্রস ভি পাবে কিনা? পাবে তো। সেটা কত হবে তাহলে? কত হবে বল? 0 হবে তো নাকি? 0 0। এতক্ষণ লাগছে কেন বলতে? 0 হবে তো, এতক্ষণ লাগার কথা তো না। কি ভি ক্রস বি 0ই তো হবে, ভি আর বি প্যারালাল আছে, ভি ক্রস বি। আর তো কোনো ফোর্স আছে কি? আর কোনো ফোর্স আছে কিনা বল তুই? না নেই তো, তুই কি করেছিস তাহলে? কি লিখেছিস? অক্ষর ত্বরান্বিত হবে, ফোর্সই তো 0 হচ্ছে, তাই কি না করে ত্বরান্বিত হয়? কি হলো তাহলে এটা? এটা কি ধরনের ভুল তোর? তোর এটা কি ধরনের ভুল? জানা জিনিস ভুল হয় কি করে? এরকম করলে তো মুশকিল বাবা। তারপরটা দেখি, এটা এটা না হয় বুঝলাম, এটা খুব ঝামেলার কোশ্চেন, এটা অনেক কেউই পারেনি, আমাদের গ্রুপে কেউই এটা আনসার করতে পারেনি। তো এইটা, এটা তো অনেকে সবাই, সূর্য সবাই অনেকেই ঠিক করেছে, ভুল তো কেউই করেনি বলতে, এতে রেয়ার মিস্টেক করলি তুই, এটা তো ভুল হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা ইজি ছিল, যে ইউনিট অফ এল বাই আর, এল বাই আর এর ইউনিট করতে, এল এর ইউনিট হচ্ছে ওহম সেকেন্ড, তাকে আর দিয়ে গুণ, আর দিয়ে ভাগ করছিস মানে ওহমও কেটে গেল, এটা সেটা নিশ্চয়ই ঠিক করে, এটা তো ভালো পারবে, এটা ঠিক আছে। তারপরটা অল্টারনেটিং কারেন্ট, এটা এটা তো বলে দিয়েছিলাম কায়দাটা। কায়দা এই ওয়ান, কায়দা হচ্ছে 1² বাই 2, তারপরে এখানে যেটা আছে সেইটা স্কোয়ার বাই 2, আর ডিসি পার্টটার সাথে বাই 2 কখনো আসবে না। তাহলে এই করতে হবে, এই করে রুট করে দিলে পরে বোধহয় 2 অ্যাম্পিয়ার আসবে। করেছিস? ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার আছে। আচ্ছা, এইবারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট ক্যারি, কি ক্যারি করে না? তুই অ্যান্সার দিচ্ছিস কি? তথ্য ক্যারি করে না। বা দারুণ অ্যান্সার দিচ্ছিস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তথ্য ক্যারি হয় না, ইনফরমেশনই তো ঢোকানো থাকে ওর মধ্যে। না, কিন্তু সে ভরবেগটাও তো মানে হচ্ছে। হ্যাঁ, ভরবেগও, হ্যাঁ অবশ্যই ভরবেগ ক্যারি করে, চার্জ ক্যারি করে না, এনার্জি ক্যারি করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে চার্জ থাকে? থাকে? ফোটন কোনো এই যে না, আলো ফোটন আমার কোনো গায়ে পড়ছে, আমার গায়ে চার্জ পড়ছে নাকি? আমার গায়ে আলো পড়ছে, চার্জ পড়ছে আমার গায়ে? তাহলে হুম, তাহলে চার্জ হবে অ্যান্সার। তুই কোন দুঃখে লিখেছিস মেসেজ? এটা তো হবে, মানে তুই যেটা করেছিস তথ্য তো হতেই পারে না, তথ্য কেন হতে যাবে? তুই তুই যদি ভুলে লিখতিস না মোমেন্টাম, তাও জানা ছিল যে মোমেন্টাম, হ্যাঁ অনেকের হয়তো মনে হতে পারে মোমেন্টাম ক্যারি হয়তো হয় না, মনে হতে পারে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মোমেন্টাম হুম, কোথায়? আলো, আলো আমার গায়ে এসে পড়ছে, আলো যদি ভরবেগ থাকতো আমাকে ঠেলে ফেলে দিত। ওই এটা মনে হতে পারে, মোমেন্টাম অনেকে দিয়েছে সেই জন্য অ্যান্সার।
কিন্তু এই মেসেজটা ইনোভেটিভ ভুল। মানে মেসেজ হচ্ছে মানে জাদুঘরে সাজিয়ে রাখার মতো ভুল, এটা মেসেজ ক্যারি করে না, এটা তো মেসেজ তো 100% ক্যারি করে। এরকম ভুল কি করে হচ্ছে এখন? ঠিক না। নেক্সট, অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স ফর হুইচ টাইপ অফ মেটেরিয়াল ডায়ামেরিড, হ্যাঁ এটা ঠিক আছে। সাসটেপিলিটি নেগেটিভ, এটা ইজি কোশ্চেন আছে, এটা আশা করছি ঠিক করেছি। হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক হয়েছে। দিকের পরিবর্তন, আচ্ছা কত হলো তাহলে এখানে অ্যান্সার তোর কত হলো? একটা, দুটো, তিনটে, চারটে, চার হলো, তাহলে তো চার পেলি। টাইমের সাবস্টেন্স এক পেলি। দিকের হচ্ছে এটা, এই দেখো মনে হচ্ছে আবার কেস খেয়ে গেছিস তুই আবার। কি কোশ্চেনটা ছিল? In a region where uniform electric field and uniform magnetic field acts in the same direction, electric field আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দুটোই একই ডিরেকশনে কাজ করছে, ঠিক আছে। এবার করেছে কি, an electron is projected with same velocity, an electron projected in the, এদিকে ছুড়ে দেওয়া হয়েছে একটা ভেলোসিটি দিয়ে, ইউনিফর্ম ভেলোসিটিতে উইথ সাম ভ্যালু, সেম নয় সাম ভেলোসিটি, ইন দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রনের ভেলোসিটির ম্যাগনিটিউডের কি হবে এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। উত্তরটা কি দেখি আমি। উত্তরটা হচ্ছে দিকের পরিবর্তন হবে না, হলেও বেগ বৃদ্ধি পাবে। বেগটা বৃদ্ধি পাবে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ না দীপ। আগের কোশ্চেনটার মধ্যে ত্বরান্বিত হবে, এটা ভুল হবে। ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে ও ও ইলেকট্রিক হ্যাঁ হ্যাঁ ফিল্ডের দিকে তো যাবে না, ও উল্টো দিকে হ্যাঁ। যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বেগটা কি হবে, মন্দীভূত হবে, বেগটা কমে যাবে, বেগটা কমবে, খানিক পর থেমে যাবে, থেমে উল্টো দিকে যেতে শুরু করবে, এটা হবে অ্যান্সার। তুই কিন্তু বেগকে বাড়িয়ে দিছিস, তোর একদম খেয়াল নেই যে ওটা ইলেকট্রনের কথা বলা ছিল, তাই না? তাহলে আর কি করে অ্যান্সার, এটা নম্বর দেওয়া যাবে না তো, তার মানে দেওয়া যাবে, তুই বল কি করে দেওয়া যাবে। বেশ, তারপরে কোশ্চেনটা কি ছিল? তার মানে এটার আনসার হবে ভেলোসিটি ডিক্রিজিং। ভেলোসিটি ডিক্রিজ হবে, একদম একদম ঠিক। এর পরেরটা কি ছিল? এখানে সিরিজ এলসিএস সার্কিট, আচ্ছা আমি পরে বলে দিয়েছিলাম ফ্রিকোয়েন্সি ডেটাটা ম্যাগনেটিক, দেওয়া নেই, বলো। ওই ডাইরেকশনটা কি হবে? ওটা তো একই থাকবে। ডাইরেকশন এইটার ইলেকট্রনের, না ইলেকট্রনটা যা প্রথমে স্লো হতে থাকবে, স্লো হতে 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 এদিকেই যাবে, প্যারালালি যাবে, স্লো হতে হতে খানিক পর থেমে যাবে, থেমে উল্টো দিকে যাবে, আচ্ছা। বুঝতে পারলি? কারণ এক কিছুক্ষণ তো থেমে যাবে, তার উল্টো দিকে যেতে শুরু করবে, ভেলোসিটিটা যখন জিরো হয়ে যাবে তখন উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, উল্টো দিকে চলে যাবে, বুঝে গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা এর পরে কোশ্চেন আছে, ইন এ সিরিজ এলসিএস সার্কিট, সব দেওয়া আছে, সোর্স উইথ ফ্রিকোয়েন্সি বলে দেওয়া, এই ফ্রিকোয়েন্সি ডেটাটা আমি বলেছিলাম এক্সট্রা ডেটা দেওয়া হয়ে গেছে, এই ডেটা দেওয়া থাকবে না, পরে বলেছিলাম কোশ্চেন, এই ফ্রিকোয়েন্সিটা দেওয়া নেই। যাই হোক, ইএমএফ প্রডিউস করা আছে, যখন ম্যাক্সিমাম কারেন্ট হবে তখন কত রেজিস্ট্যান্স করছি, রেজিস্ট্যান্স মানে অ্যাকচুয়ালি টোটাল টোটাল রেজিস্ট্যান্স ধরতে হবে, মানে কত রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি পড়ছে এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দেখা যায় কি অ্যান্সার দেওয়া আছে। সেই মুহূর্তে রোধ শূন্য নামে লিখেছিস, কেন লিখলি এটা? ক্যাপাসিটরের জন্য। হ্যাঁ ক্যাপাসিটার, হ্যাঁ বল কি, কেন কারণটা কি লিখেছিস বল, কি ভেবে লিখেছিস বল, আমি ভাবনাটা জানতে চাই, কি একটা ভেবে তো লিখেছিস, বল। ওই ক্যাপাসিটরটার জন্য সে আগের দিন বললো না যে মানে রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে যায়, তো এই ক্ষেত্রে সর্বোচ্চ বলে যায় ওইটা। তাহলে ক্যাপাসিটারের জন্য তো ইনফিনিটি রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে যাবে হওয়ার কথা, তাহলে তুই তুই জিরো কেন লিখেছিস সেইটা বলবো তো। এখানে ম্যাক্সিমাম বলে। ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে বলেছে, হুম, ভালো করে শোন, তখন এই কনসেপ্টটা ভালো করে শোন, কনসেপ্টটা বোঝা যায়, কনসেপ্টটা সবাই একবার জ্বালিয়ে নে, যারা জানিস না তারাও দেখ, আর যারা জানিস সেটা তারাও দেখ। যখন একটা ক্যাপাসিটার, এবার প্রথমত বলি সার্কিটটা কি সার্কিট, এসি সার্কিট না ডিসি সার্কিট? এসি সার্কিট তো দেওয়া ছিল কোশ্চেনে, এসি এসি দেওয়া ছিল তো, এসি দেওয়া ছিল। তাহলে যখন একটা ক্যাপাসিটার এরকম থাকবে, ক্যাপাসিটারে যখন আমি ডিসি অ্যাপ্লাই করব, মনে কর সুইচ, তো এটা সুইচ দেখতে পাচ্ছিস, এখানে আমি এখানে ডিসি সোর্স অ্যাপ্লাই করেছি, ভালো করে শুনবি। এই সুইচটা যেই দেব, প্রথমে কি হবে, প্রথমেই এই ক্যাপাসিটারটা চার্জ হওয়া শুরু করবে,
ক্যাপাসিটরটা টুকুস টুকুস, এই যতক্ষণ টুকুস টুকুস করে চার্জ হবে ততক্ষণ এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ সার্কিটে এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো ততক্ষণ হবে। এবং সেই সময়টা হচ্ছে 10⁻⁹ এইটা এইরকম টাইম। এই টাইমের মধ্যে এই পুরো ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে, এবং ফুললি চার্জ হতে কত টাইম নেবে সেটা ডিপেন্ড করছে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত আছে। সার্কিটের তো একটা তারের রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্স যদি খুব বেশি থাকে তাহলে ক্যাপাসিটরটা চার্জ হতে টাইম নেবে। টাইম নেবে মানে কি, ন্যানো সেকেন্ডই নেবে, ন্যানো সেকেন্ডের রেঞ্জে টাইম নেবে। এমন নয় যে 1 ঘন্টা টাইম নেবে, না, ন্যানো সেকেন্ডের 1 সেকেন্ডও নেবে না, কয়েক ন্যানো সেকেন্ডে এটা চার্জ হয়ে যাবে ক্যাপাসিটরটা। তাহলে চার্জ হয়ে যাওয়ার পর আর কিছু গল্প নেই, কিন্তু এখানে আর কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। চার্জ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কি হবে, চার্জ হয়ে গেছে মানে এটা 5 ভোল্ট, এটাও তো 5 ভোল্ট হয়ে গেল ক্যাপাসিটরটার সঙ্গে সঙ্গে, এদিকটা -5 হয়ে গেল মনে কর। তাহলে এর সাথে এর পোটেনশিয়াল সেম, এর সাথে এর পোটেনশিয়াল সেম হয়ে গেল, এবং হতে টাইম লাগলো ন্যানো সেকেন্ড। তাহলে মানে তুই এবার যদি অ্যামমিটার লাগিয়ে মাপতে যাস তুই জিরো অ্যান্সার পাবি, তুই কোনো রকম রিডিং পাবি না, কারণ ওই ন্যানো সেকেন্ডের মধ্যে যে ফ্লো হয়েছে সেই ফ্লোটা মাপার মতো ক্ষমতা পৃথিবীর কোনো অ্যামমিটারের নেই। ঠিক একমাত্র ম্যাথমেটিশিয়ানের আছে, আর কারো নেই। মানে অঙ্ক কষে বার বার করা যাবে যে হ্যাঁ হয়েছে, কিন্তু কারেন্ট ফ্লো হবে না। বাংলা কথা হচ্ছে ক্যাপাসিটারের থ্রু দিয়ে ডিসি ফ্লো করে না। ক্যাপাসিটার থাকা মানে ধরতে হবে রেজিস্ট্যান্স, ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে। ডিসি সার্কিটে ক্যাপাসিটার থাকা মানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে। ক্যাপাসিটার গ্যাপ থাকে, গ্যাপ মানে তো ওখানে হয়ে গেল, গ্যাপের মধ্যে দিয়ে কারেন্ট কোত্থেকে যাবে, অর্থাৎ ডিসি সার্কিটের রেজিস্ট্যান্স ইনফিনিটি। কিন্তু এসি সার্কিটে তা নয়, এসি সার্কিটের কেসটা আলাদা। একই সার্কিটে সুন্দরভাবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কেন হবে? কারণ এখানে চার্জের ভেরিয়েশন হবে, এই প্লাস নেগেটিভ, খানিকক্ষণ পরে এগুলো নেগেটিভ, এটা পজিটিভ, খানিকক্ষণ পরে এটা পজিটিভ, এটা নেগেটিভ, খানিকক্ষণ পরে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে অলওয়েজ চার্জের পরিবর্তন হচ্ছে, এবং এখান থেকে ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট চলে আসে। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট যাওয়া শুরু হয়ে গেল। অর্থাৎ এসি যদি হয় ক্যাপাসিটার সুন্দরভাবে কারেন্টকে ফ্লো করাবে, ঠিক আছে, সুপার সুন্দরভাবে কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার? এইবার অঙ্কটায় আসি, অঙ্কটা খুব সুন্দরভাবে কায়দা, হ্যাঁ বল, কিছু বলছিলিস বল। না। এবার অঙ্কটায় আসছে, অঙ্কটা কিরম বলেছে দেখ। অঙ্কটায় বলা আছে ইন দ্য সিরিজ এলসিএস সার্কিট এ সোর্স উইথ ভোল্টেজ 200 ভোল্ট, ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া নেই বলছি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা ভুল করে দেওয়া হয়ে গেছে, উইথ ইএমএফ 200 ভোল্ট প্রডিউস ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে যখন একটা এলসিআর সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো ফ্লো হয়, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হওয়া মানেই হচ্ছে রেজিস্ট্যান্স মিনিমাম হয়ে গেছে, রেজিস্ট্যান্স মিনিমাম হয়ে গেছে, তার মানে জিরো হয়ে যায়নি। এলসিআর সার্কিটে এলসিআর সার্কিটে যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয় তখন কি হয়, ভালো করে খেয়াল কর, গ্রাফটা কিরকম হয়, ফ্রিকোয়েন্সির সাথে যখন কারেন্টের ভেরিয়েশন প্লট হয় ম্যাক্সিমাম কারেন্টের, তো এইরকম গ্রাফ, এইটা হচ্ছে পিক। এই কখন হয়, যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয়, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দিলেই একমাত্র ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কি হয় না, এর যে রিয়াক্টেন্স আর এর যে রিয়াক্টেন্স, এক্স সি আর এক্সএল, এরা একে অপরকে ক্যান্সেল করে দেয়। মানে এক্সএল এর জন্য যদি 10 ওহম রেজিস্ট্যান্স হয়ে থাকতো, এক্সির জন্য যদি উল্টো দিকে 10 ওহম ক্রিয়েট হয়ে বসে থাকবে রেজোনেন্সে। মানে রেজোনেন্স হওয়া মানে এই দুটোর কোনো কন্ট্রিবিউশন সার্কিটে আর নেই। রেজোনেন্স না হলে কিন্তু দুটোরই কন্ট্রিবিউশন আছে, দুটোরই কন্ট্রিবিউশন, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু তখন বেড়ে যাবে। রেজোনেন্স কন্ডিশন না হলেই রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে, আর এর থেকে বেশি হবে। কারণ এই সার্কিটের টোটাল যে রেজিস্ট্যান্স মানে ইম্পিডেন্স, যাকে ইম্পিডেন্স বলে, সেটা হচ্ছে আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার এর রুট। দেখ এই ফর্মুলাটা তুই জানিস নাকি বল দীপ, দীপ জানিস না। এই ফর্মুলাটা? হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ না না, না। এই সর্বনাশ করেছে, এই ফর্মুলা না জানলে কি করে হবে? এটা তো এসি পড়িসনি তুই? না, ওই যে আসলে ভালো করে পড়া হয়নি। চাচ্ছি এসি তো পড়ালাম আমি, আমি বহুকাল, তুই তো ভালো করে পড়া হয় জানাস নি কেন? এসিটা ভালো করে পড়া হয়। অনিলাভ বললো, অনিলাভর সাথে বসেছিলাম এসি নিয়ে, অনিলাভ বলেছিল আমাকে আলাদা করে যে স্যার বুঝতে পারিনি। আমি তো মাঝে মাঝে বসি তোদেরকে নিয়ে, অনেককে নিয়েই বসি মাঝে মাঝে, বললেই বসতাম এসি কি সমস্যা। এখন
যাই হোক, এই ফর্মুলাটা আসছে, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্সের ফর্মুলা। এখানে যদি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয় তখনই যখন ওমেগা এল আর 1/ওমেগা সি এই দুটো যখন ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ এই টার্মটা থাকছে না, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আর স্কোয়ারের রুট, অর্থাৎ যা এইটাই অ্যান্সার আসবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 100। ঠিক আছে, তাহলে এখানে ভুল হয়ে গেল। এবার কি আছে কোশ্চেন, for the core of transformers is layered and laminated। লেয়ার্ড এর অ্যান্সারটা দিতে হবে তো, যদিও বাংলা ভার্সনে ল্যামিনেটেডটা পড়েনি, বাংলা ভার্সনে ছিল, বাংলা ভার্সনে ছিল হচ্ছে ট্রান্সফরমারের কোরকে স্তরিত থাকে, কারণ ট্রান্সফরমারের কোর লেয়ার্ড থাকে, কারণ স্তরিত থাকার কারণ হচ্ছে ইডি কারেন্ট কমানোর জন্য। ঠিক আছে, ইডি কারেন্টকে যাতে কমে যায় সেই জন্য। আর ল্যামিনেটেড হচ্ছে যাতে ওদের মধ্যে শর্ট সার্কিট বা এই জাতীয় কিছু ঘটনা না ঘটে, সেই জন্য ওটাকে ল্যামিনেট করা থাকে। ঠিক আছে, হবে, ল্যামিনেটেডটা লিখেছিস, কিন্তু আমি তোদেরকে বাংলাতে সেই কোশ্চেন করিনি। শর্ট সার্কিট এড়াতে তুই অ্যান্সারটা দিলি কি করে? ইংলিশ ভার্সন হলে তাও মানতাম যে হ্যাঁ ল্যামিনেশনের কথাটা লেখা ছিল বলে ইংলিশ ভার্সনের লোকেরা শর্ট সার্কিট অ্যান্সারটা দিয়েছে। তুই কি করে, তোর তো দেওয়া উচিত ছিল ইডি কারেন্ট কমানোর জন্য, তুই এটা লিখেছিস কেন? বোঝা গেছে কি বললাম স্যার আমি কথাটা? সাত্বিক হয়ে লেখান। হ্যাঁ, বল, কিছু বললি? স্যার আমি লিখেছি ঘূর্ণি প্রবাহের। হ্যাঁ, ঘূর্ণি প্রবাহিত হবে অ্যান্সারটা, ঘূর্ণি ঘূর্ণি প্রবাহের জন্য ঘূর্ণি প্রবাহের জন্যই হবে, ঠিকই আছে হ্যাঁ অ্যান্সার। এবার জন্য শক্তি। হ্যাঁ ঠিক আছে, ঘূর্ণি প্রবাহের জন্যই তো, মানে ইডি কারেন্ট কমানোর জন্য লেয়ার্ড থাকে। লেয়ার্ড অ্যান্ড ল্যামিনেটেড কথাটা ইংলিশ ভার্সনে চলে এসছে। ঠিক আছে, ইংলিশ ভার্সনে চলে এসছে ওরা। লেয়ার্ড স্তরিত লিখেছিলাম তো, আর ওরা ইংলিশ করেছিল ল্যামিনেটেড। ঠিক আছে, যাই হোক, ল্যামিনেটেড থাকে, ল্যামিনেটেডও থাকে, গিয়ে কোরগুলো ল্যামিনেট করা থাকে, ল্যামিনেট করা থাকে কারণ হচ্ছে ল্যামিনেট মানে যাতে ওদের মধ্যে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হয়, সেই জন্য ল্যামিনেট করা থাকে, আর কিছু না। ওইটা দেখে দিবি। তোকে লিখতে হবে এখানে অ্যান্সার, আসল অ্যান্সার হচ্ছে ইডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ কমানোর জন্য, কমানোর জন্য। এবার ঘূর্ণি কারেন্ট কেন কমানোর প্রয়োজন হয়? ঘূর্ণি কারেন্ট বা ইডি কারেন্ট থাকলে পরে কি হবে, কোরটা অটোমেটিক গরম হবে, গরম হয়ে হিটিং এফেক্ট হয়ে এনার্জি লস হবে। ঘূর্ণি কারেন্ট যদি বেড়ে যায় তাহলে এনার্জি লস হবে না, হিটিং এফেক্টের জন্য এনার্জি লস হবে। যথারীতি যাতে এনার্জিটা লস না হয় সেই জন্য লেয়ার্ড থাকে, স্তর করা থাকে, যার জন্য ঘূর্ণি কারেন্টটা কমে যায়, ইডি কারেন্ট কমে যায়, এনার্জি লসও কম, হিটিং এফেক্ট কম হয়, এনার্জি লস কম হয়। বোঝা গেছে, এইটা হচ্ছে আসলে অ্যান্সার। এরপরে কি কোশ্চেনটা ছিল, the cell has internal resistance smaller when connected to separately with two resistor R1 and R2, if they have same heat is produced, then at same time prove that small r is equal to R1 and R2। এটা কোশ্চেন করা হয়েছিল, অর্থাৎ বলা হয়েছিল যে, এটা মনে হয় পড়েছিস নাকি, সেম হিট করেছিস, হ্যাঁ আই স্কোয়ার আর টি, ঠিক আছে, এটা হয়েছে। A magnetic dipole is free to rotate in a magnetic field. At what position the torque will be maximum and potential energy will be maximum? মানে একটা ম্যাগনেটকে ফিল্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে কখন টর্কটা ম্যাক্সিমাম হবে আর কখন পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হবে? দেখি অ্যান্সার কি দিয়েছিস। হ্যালো আমরা স্যার। জানি, হ্যাঁ বলো স্যার। স্যার তিন বলো পয়েন্ট স্যার। একেরটা মানে ওইখানে কোশ্চেন, হ্যাঁ স্যার 3.1 যে কোশ্চেনটা ওইখানে যে হিট ওইটা যে বাইরের রেজিস্ট্যান্স সেটার জন্য তো হ্যাঁ, বাইরের রেজিস্ট্যান্সের জন্যই তো হবে, R1 এর জন্য হবে। ঠিক আছে, আই স্কোয়ার আর টি, আর 1 এর জন্য আর 2 এর জন্যই ওইটা। বলা হচ্ছে। হ্যাঁ ঠিক, বাইরে অবশ্যই বাইরের রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সে হিট কনজাম্পশন ধরা হয় না, বাইরের রেজিস্ট্যান্সই ধরা হয়। ঠিক আছে, কারেন্টের জন্য এটা। হ্যাঁ এটা ঠিক আছে। ও বলছে টর্কটা 90 হলে ঠিক আছে, একদম ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, দুটোই ঠিক আছে। 180 জন্য হবে, কারণ টর্কের ভ্যালু হচ্ছে, কোথায় গেল, টর্কের ভ্যালু হচ্ছে টাউ ইজ ইকাল টু এম ক্রস বি টর্ক, আর পোটেনশিয়াল এনার্জি ভ্যালু হচ্ছে মাইনাস এম ডট বি। এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতেই পারছিস ম্যাক্সিমাম কখন হবে, টর্কটা এম বি সাইন থিটা, থিটা যখন 90 ডিগ্রি তখন ম্যাক্সিমাম হবে, সেই জন্য টর্ক কখন ম্যাক্সিমাম হবে 90 ডিগ্রিতে।
আর পোটেনশিয়াল এনার্জি কখন ম্যাক্সিমাম হবে? এম মাইনাস এমপি কস থিটা, এটা মাইনাস আছে, তাহলে কস থিটাটা যখন 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এমবি, এর জায়গায় -1 হবে, মাইনাস এমবি, আর এখানে বাইরে মাইনাস আছে, প্লাস এমবি, আর ম্যাক্সিমাম হয়ে গেল। ঠিক আছে, 180 ডিগ্রিতে ম্যাক্সিমাম, বুঝে গেছে? নেক্সট is prove that the intensity of electromagnetic wave at any point given by এটা ইজি কোশ্চেন, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ডেন্সিটি এটা, তার সাথে যদি সি গুণ করে দিই, তাহলে পার সেকেন্ডে কত করে, মানে পার সেকেন্ডে কত করে এনার্জি যাচ্ছে, মানে ইন্টেন্সিটিটা বেরিয়ে চলে আসবে। এটা ইজি কোশ্চেন, এটা বইতেও পাবি, আমিও করেছিলাম, এটা বইতেও আছে, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আহ, বলো। এই 3.3টা 3.3টা তো ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে কি বলতো, ইন্টেন্সিটি মানে হচ্ছে ওয়াট, ওয়াট পার মিটার স্কোয়ার, প্রতি মিটার স্কোয়ারে কত করে ইন্টেন্সিটি বলছে, মানে এনার্জি 1 সেকেন্ডে, বা আমি বলতে পারি জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটাকে বলে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি সমান প্রুভ করতে বলেছে ইউ ইন্টু সি। এখানে ইউটা কি ছিল? ইউ ছিল এনার্জি ডেন্সিটি, দ্যাট ইজ জুল, জুল পার মিটার কিউব ছিল, এটা ছিল এনার্জি ডেন্সিটি, জুল পার মিটার। ঠিক আছে, তার সাথে সি যদি গুণ করিস, তাহলে এনার্জি ডেন্সিটি আসবে। সি মানে তো মিটার পার সেকেন্ড, সি দেখ মিটার পার সেকেন্ড না, তাহলে জুল পার মিটার কিউব ইন্টু মিটার পার সেকেন্ড যদি গুণ করিস, তাহলে এটা আসছে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার আসছে, তার মানে ইন্টেন্সিটি এইভাবে আসছে। ইউনিট দিয়ে প্রুভ করতে হবে। না, এইভাবে ইউনিট দিয়ে প্রুভ করতে হবে না, আমি বললাম এটা আসছে তো, এটা বলার সময় তোকে বলতে হবে কি, বলতে হবে যে এই একটা 1 সেকেন্ডে লাইট যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটা হচ্ছে সি যাচ্ছে, তাই তো? সি যাচ্ছে তো, 1 সেকেন্ডে লাইট যে ডিস্টেন্স সি যায়, তাহলে সি লেন্থের একটা সিলিন্ডারের মধ্যে যতটা এনার্জি থাকবে, সি লেন্থের একটা এনার্জির মধ্যে যতটা এনার্জি থাকবে, সেটাই হচ্ছে, ততটা এনার্জি হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে ইউ মানে তো এনার্জি ডেন্সিটি, এবার এনার্জি ডেন্সিটির সাথে যখন লেন্থটা গুণ করছিস তুই, তাহলে এই সিলিন্ডারের এরিয়াটা ইউনিট এরিয়া ধর তুই। ঠিক আছে, তো এনার্জি ডেন্সিটির সাথে যখনই এই সিটা গুণ করছিস, সি মানে একটা লেন্থ অ্যাকচুয়ালি, তো সেটা গুণ করলেই দেখবি চলে আসবে ওয়াট পার মিটার স্কোয়ার, পার ওয়াট কত, 1 মিটার স্কোয়ার, আর ওটা তো এটা তো পার মিটার, এটাকে ইউনিট এরিয়া ধরে নিবি, তোর গুণ করলেই এটা চলে আসবে। এটা তুই বইতে পাবি, এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা ছায়ার বইতে আছে, ছায়ার বইতে খুব ইজিলি করা আছে, দেখবি লাস্টে ইএম ওয়েবের একদম লাস্টে এটা করা আছে, বইয়ে প্রুফ করে দেওয়া আছে। ঠিক আছে, এটা খালি পড়ে যেতে বলছে, এটা পড়ে যাস, প্র্যাকটিস করে যাস, এটা আছে বইতে, এটা এমনি পড়লে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আর ডাইমেনশনালি তো বুঝতে পারলি, ব্যাপারটা বুঝতে পারলি কিনা, এটাকে একটুখানি ভালো করে পড়বি, দেখি তুই এমনি বুঝে যাবি। ঠিক আছে, এটা আমি বলছি না সেরকম ব্যাপার। এরপরটা ঠিক আছে, ইউজিং খুব কমন কোশ্চেন, গসেস থিওরাম করা, সেখান থেকে ডিরাইভ করা একদম সহজ। আন্ডার হোয়াট কন্ডিশন গসেস থিওরাম এমনি অ্যাপ্লিকেবল, এটা দেখো কি লিখেছিস। একদম ঠিক আছে, প্রথমটা বদ্ধ ক্ষেত্র হতে হবে, সেটা আমারটা দেখবেন। বদ্ধ তলের বাইরে দেখছি, এটা কি লিখলি রে? এটা ঠিক আছে, বদ্ধ তলের বাইরে বা একাধিক আধান থাকলে এদের জন্য বদ্ধ তলের মধ্যে, সে তো ঠিক আছে, কিন্তু ওটা দাঁড়ানো তো ঠিক। হ্যাঁ, কি বলছিস, সূর্যটা দেখবো? হ্যাঁ স্যার। सूर्या, सूर्या के नीचे देखिए, सूरज, सूरज कब दूर के रंग से, चंदा कब दूर के, এটা লিখেছিলি? শূন্য দিয়ে যদি কেটে দেখছি, কি লিখেছিলিস তুই এটা? না 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 না। গাউসের শর্ত, কোন নির্দিষ্ট আধান হতে হবে, কি এসব কি শর্ত, আগডুম বাগডুম, কোন নির্দিষ্ট আধান হতে হবে, এরপর কি মানে, আধানটি কি লিখেছিস, পরিবেষ্টিত একটি তল হতে হবে, আধানটিকে পরিবেষ্টিত একটি তল হতে হবে, মানে আধানটা আবার তল হবে কি করে, তুই বল এবার কি মানে হয় এটা, বল।
তুই যে একটা মনে ভাববি আর লিখবি আর এক, আর স্যারদের যে খাতা দেখবে সে তোর মনের ভাবটা পুরো বুঝে নেবে যে এটা ছেলেটা এটা ভেবেছিল কিন্তু লিখতে কিরম লিখেছে, এটা তো আর হয় না। হয় কি? আমি মনিকা কি লিখেছে দেখি। আচ্ছা, ওই 2 into DS যেটা হচ্ছে এই হ্যাঁ, প্রুফটাতে, তো এটা জায়গায় কি লিখতে হবে? মানে তড়িৎ ক্ষেত্র তো দ্বিগুণ হয়ে যাচ্ছে এই প্রুফটাতে, তো ওটার জন্য কি লিখতে হবে? এবার কোনটা বলছিস, এইটাই এটা বলছিস? তুই কোন কোশ্চেনে বলছিস এই দেখো বলো। প্লেন, এই যে ইনফাইনাইট প্লেন শিটের জন্য যেটা প্রুফটা আছে। হ্যাঁ, ওটা ঠিক পেরেছিস তো নাকি? হ্যাঁ, কি পেরে লিখিস গেছি, কিন্তু এটা দেখি। মানে হ্যাঁ, ঠিকই টু তো আছে। ডিএস হবে, তড়িৎ ক্ষেত্রে দ্বিগুণ, ওটা কি লিখবো? কি দেখবো ওরা, নিশ্চয়ই আগডুব বাগডুব লিখেছিস, তারা তো পড়ে দেখি কি লিখেছিস। আকারের এখন সমতলের মধ্যে ছিদ্র দিয়ে সমতলের থেকে কিছু দূরত্বে পি বিন্দুতে একটি তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের জন্য একটা গাউসের কল কর্ম করা ভালো কথা। যেখানে এখন পি বিন্দুর ক্ষেত্রে দিক, এখন পি বিন্দুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দ্বিগুণ মাত্রা করে করে কারণ সমতল অন্য পৃষ্ঠে আধান আছে। এটা মানে কি লিখতে হবে? এই 2 into এটা হ্যাঁ, বোঝাতে, এটা কি লিখেছিস? মানে এটা বুঝতে এখন পারছি যে দুটো। পি বিন্দুর ক্ষেত্রে তড়িৎ তড়িৎ ক্ষেত্র দ্বিগুণ মাত্রায় কাজ করবে না। এটা তো লেখাটা ভাগ্যিস পড়ে দেখিনি, এটা পড়ে দেখলি তো আমি এখান থেকে নম্বর কেটে দিতাম। এটা সাধারণত এগুলো কেউ পড়ে দেখে না ভিতরে কি লিখেছিস। ঢালাও কোশ্চেন তো। এইটা লিখতে হবে, ভালো করে শুনে নে, মন দিয়ে ভাব। তুই ইলেকট্রিক ফিল্ড বার করছিস তো? বার করছিস তো? এই যে দুদিকে এই যে ইলেকট্রিক ফিল্ডটা জন্ম দিলি, দুদিকে ইলেকট্রিক জন্ম দিচ্ছিস তো, তার জন্য চার্জ তো একটাই, তাই না? একটাই চার্জ দুদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। ঠিক আছে? এটা বলতে হবে যে একই পরিমাণ চার্জ দুই পাশে অর্থাৎ পি এবং পি ড্যাশ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। সেই জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড আছে, সেই টোটাল ফ্লাক্স হচ্ছে সেই জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড। যেহেতু এই এই ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে একটাই চার্জ, তাই এখানে আমি দুই দিয়ে গুণ করছি না, সেখানে একটাই চার্জ লিখছি। বোঝা গেল? না, সোজা কথা তোকে বলতে হবে যে কিউ পরিমাণ আধান দুই পাশে ইলেকট্রিক ফিল্ড তৈরির জন্য দায়ী, সেই জন্যই এটা লিখছি। এটা লিখলেই হবে। এবার এখানটা একটু ভালো করে বুঝে নিচ্ছিস তো, এবার এবার আশা করি লিখতে পারবি কি লিখতে হবে। ঠিক আছে? দাঁড়া। স্যার ওর জায়গায় যদি কন্ডাক্টিং চার্জ ল্যামিনা থাকতো তাহলে কি হবে? কি বললি অনিল বাবু, বল একবার। কন্ডাক্টিং চার্জ ল্যামিনা থাকে। কন্ডাক্টিংই তো ওটা, ল্যামিনাটা কন্ডাক্টিং চার্জ ল্যামিনাই তো, কন্ডাক্টিং চার্জ ল্যামিনা বলেই তো হচ্ছে এটা, কন্ডাক্টিং চার্জ ল্যামিনাই তো আছে। তুই বল কোশ্চেনটা আরেকবার ক্লিয়ার কর, আমি বুঝতে পারলাম না তুই কি বলতে চাইছিস। আমি বলছি যে যখন চার্জটা আর কি বাইরে আর কি থাকছে, তাহলে এফেক্টিভ মানে দাঁড়ান, এটা একটা আমাদের স্কুলে পড়িয়েছিল এখন। বাইরে যদি থাকে চার্জ, বাইরে থাকলে তো হবে না, চার্জকে তো এনক্লোজ করতে হবে, চার্জটা থাকতে হবে তো, চার্জটা থাকতে হবে তো। মানে এইটা, এটা একটা পাতলা ল্যামিনা তো, ল্যামিনা হলে কি হবে, চার্জ একটাই আছে এখানে, কিন্তু এই চার্জটা এদিকেও ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে এদিকেও ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, সেই জন্য এটা ভাব হয়ে যাচ্ছে এই ব্যাপারে। ঠিক আছে? কন্ডাক্টিং হতে, হ্যাঁ কন্ডাক্টিং হওয়াতে সুবিধা হচ্ছে, চার্জ ছড়িয়ে পড়তে পেরেছে কন্ডাক্টিং হওয়ার জন্য। ঠিক আছে? বুঝতে পারছি? স্যার দেখুন পাঠিয়েছি। কি বলছি। For a conducting charge lamina, the charge resides only on the outer surface. ও, এইটা বলছিস? আর
হ্যাঁ ঠিকই আছে, কন্ডাক্টিং হলে পরে ল্যামিনা মোটা হলে পরে হবে, একটা ল্যামিনা মানে পাতলা হলে হবে না, ঠিক আছে? ব্যাপার বেসিক জিনিসটা বুঝে নে, তাহলে তোর এটা নিয়ে কনফিউশন হবে না। কন্ডাক্টিং নন কন্ডাক্টিং ব্যাপারটা ওইভাবে ভাবিস না তুই। দেখ ভালো করে বোঝ কি বুঝছি। যদি এটা পাতলা হয়, পাতলা মানে কি? পাতলা মানে এরকম টাইপের ধরে না, মানে জালি, তার জালি মনে করে একটা, খুব পাতলা। তাহলে এর তো কোনো উইথ নেই, নেই তো। তাহলে এখন যদি এই জালিতে তুই চার্জ রেখে দিস, তাহলে সেই এই চার্জটা এদিকেও ফিল্ড দেবে, এদিকেও ফিল্ড দেবে, যথারীতি তোর ফ্লাক্স হবে তুই, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও ফ্লাক্স আছে, এদিকেও ফ্লাক্স আছে, তাহলে একদিকে হলে পরে ই ইন্টু ডিএস হতো, দুদিকেই ফ্লাক্স আছে, তাই দুটো ফ্লাক্স, কিন্তু এই ফ্লাক্সটা তৈরি করছে তো একটাই চার্জ, তাই এটা হচ্ছে। এইবার তো অর্থাৎ এটা হয়ে গেল তোর ই ইজ ইকাল টু কিউ এর জায়গায় তুই লিখবি সিগমা ইন্টু ডিএস, তাই না? হ্যাঁ যথারীতি তো সিগমা বাই টু চলে আসছে, টু এটা আসছে তো এইটা। এবার দেখ মোটা সোটা যদি একটা জিনিস থাকে, মোটা কন্ডাক্টিং, অবশ্যই কন্ডাক্টিং, কন্ডাক্টিং কিন্তু মোটা, বেশ বেশ মোটা একটা। তাহলে মোটা হওয়ার জন্য চারিদিকে চার্জ, এইদিকেও চার্জ চলে এলো, ওদিকেও চার্জ চলে এলো, চার্জ চলে, দুদিকেই চার্জ চলে এলো তো, পাশেও চার্জ আছে, এপাশেও চার্জ আছে। তাহলে এদিকের ফ্লাক্সের জন্য এই চার্জ গুলো দায়ী, এদিকে ফ্লাক্সের জন্য এই চার্জ গুলো দায়ী, একই চার্জ নেই তো আর, হ্যাঁ হয়ে গেছে দুটো। তাহলে তো চাপ নেই, যে কোনো একটা ফ্লাক্স ধর, হ্যাঁ, ইডিএস ইজিক্যাল টু একটাই চার্জ, ওটা ঠিক করে আছে? আবার যোগ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে দেখ এবার ই চলে আসে, দেখ সিগমা বাই ইপসাইলন, এখানে আর টু আসছে না, আসছে টু। না স্যার। এই ব্যাপারটা, আসল ব্যাপারটা বুঝতে পারলি তো কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। ব্যাস এটাই মাথায় রাখবি, তাহলে তোর কোনো কনফিউশন আসবে না, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং এত কিছু ভাবতে হবে না। তুই দেখবি ভাই, যেখানে ফিল্ড হচ্ছে সেই ফিল্ডটা কে তৈরি করছে, একা চার্জ দুদিকে ফিল্ড তৈরি করছে, নাকি দুদিকে চার্জ আছে দুদিকে ফিল্ড তৈরি হচ্ছে? দুদিকে চার্জ দুদিকে ফিল্ড হচ্ছে, তাহলে কোনো চাপ নেই, বাই টু আসবে না। আর একা লোক যদি দুদিকেই যায়, তাহলে বাই টু হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি আসছি আসল প্রশ্নে, যেটাতে গিয়ে গন্ডগোলটা তৈরি হয়েছে, এইটা হয়নি, বুঝেছো? এই যে গাউসের কোথায় কোথায় এই একটা পয়েন্ট ঠিক আছে, বদ্ধক্ষেত্র হতে হবে, কিন্তু এটা আরো সুন্দর লিখতে হবে অ্যান্সারটা। অ্যান্সারটা মৈনাক ভালো লিখেছিল, নাম্বার ঠিক আছে। মৈনাক ভালো লিখেছিল, মৈনাকের অ্যান্সারটা বার করছি আমি। মৈনাক, এই এই মরেছে, এটা কোনটা রে, সর্বনাশ করেছে, এটা তো না, ঠিক করেছে। কি বিপদ, হ্যাঁ এটা কেটেছি বার, এটা কি, এটা মনে হয়, হ্যাঁ এই তো, আমাদের মৈনাক বাবুর খাতা এটা। মৈনাক এই অঙ্কটা পারেনি, তাই কি সুন্দর, কি করতো মাথায় কি হলো কে জানে, এই অঙ্কটা পারলো না। ওটা হয়েছিল মানে ভেতরেও হিটটা তৈরি হয়। ভাবিস কেন, ভাবি, বেশি বেশি ভাবিস, সাধারণ ভাবনা তোর মাথায় আসে না, অসাধারণ ভাবনা তোর মাথায় সবসময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি কি জানি, এই দেয় দেয় উত্তরটা দেয়। গাউসের উপপাদ্য প্রযোজ্য স্থির তড়িতাদানের ক্ষেত্রে, স্থির তড়িতাদান অবশ্যই, মুভ করলে হবে না, আর সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, এই দুটো ও বলেছে, ঠিক আছে? এর মানেটা কি বুঝিয়ে দিচ্ছি, ও কি লিখেছে। বদ্ধতল বলতে হবে না? হ্যাঁ বদ্ধতল বলতে হবে, বদ্ধতল অবশ্যই বলতে হবে। বদ্ধতল মানে আমি এটা ধরলাম না, অ্যাকচুয়ালি আসল অ্যান্সারটা ওখানে লুকিয়েছে, বদ্ধতল তো হতেই হবে, গাউসের থিওরামে, গাউসের থিওরাম স্যার বলেই দিয়েছে যে ক্লোজড সারফেস থিওরামেই বলা আছে এটা, ঠিক আছে? সেই জন্য ওটার উপর ইন্টেন্সিফাই আমি করিনি, সেই যেটার উপর ইন্টেন্সিফাই করা উচিত সেটা বলছি। তাই ধর, ভালো করে শুনবি, তোকে যদি কেউ বলে এই একটা ফাইনাইট লেন্থের তার আছে, ভালো করে শুনবি, ফাইনাইট লেন্থের তার আছে, এই চার্জ, তারটা এরকম চার্জ আছে, এই তার থেকে তুমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করো, এইটাই যদি অঙ্ক তোকে দেওয়া থাকে, তুই কি এটা, এই অ্যান্সারটা গাউসের থিওরাম দিয়ে বার করতে পারবি? হ্যাঁ কি না, ইয়েস অর নো, বলো। যদি পারিস তাহলে, তাহলে বলতে হবে কেন, কি করে পারবো এটা বলতে হবে, আর যদি না হয় তাহলে নাটাও বলতে হবে। এই কোশ্চেনের অ্যান্সারটার মধ্যে গোটা অ্যান্সারটা লুকিয়ে আছে। কি মনে হয়, দীপ বল, পারবি? ফাইনাইট লেন্থের, মানে ইনফাইনাইট নয়? ইনফাইনাইট না, ফাইনাইট লেন্থ, ফাইনাইট লেন্থের তাহলে তার,
হবে না। তাহলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বলতো? কারণ মিড পয়েন্ট এইখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড তা হবে না। এখানে ইলেকট্রিক ফিল্ড তা হবে না। ইলেকট্রিক ফিল্ডটা এখানে ইলেকট্রিক ফিল্ড দেখ, এই পাশে প্রচুর চার্জ আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে এরকম হবে। আর এখানে যে এই পয়েন্টে যদি দেখি এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে হবে, কারণ এখন এইখানে প্রচুর চার্জ আছে। এই চার্জগুলো একে এদিকে ঠেলার চেষ্টা করবে, বেশি চার্জ যেহেতু আছে এখানে। একমাত্র এদিকে ইলেকট্রিক ফিল্ড হবে। তার মানে কি, এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটার কোনো একটা সারফেস যদি তুই নিস, গসের সারফেস যদি নিস, এই গসন সারফেস যদি নিস, তাহলে গসন সারফেসের যে বিন্দুগুলোতে, প্রত্যেকটা বিন্দুতে কি একই দিকে ইলেকট্রিক ফিল্ড থাকছে, বা একই রকম ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে? হচ্ছে না তো। তার মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখানে পাওয়াই যাচ্ছে না। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না পাওয়া গেলে আমি কি করে এই জিনিসটা লিখতে পারি যে ফ্লাক্স ইজ ইকাল টু ই ইন্টু 2πr/x, মানে এটার আর ধরেছি আর এটাকে ধরেছি এক্স, তাহলে ফ্লাক্স হচ্ছে, এটা হচ্ছে এরিয়া, এরিয়ার সাথে ইলেকট্রিক ফিল্ড গুণ করলে ফ্লাক্স পাবো। কিন্তু কেসটা হচ্ছে এইরকম জায়গায় আমি ফ্লাক্স কি করে বার, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ইলেকট্রিক ফিল্ড, তাই না? সেই ইলেকট্রিক ফিল্ড এদিকের কম্পোনেন্ট গুলো নিলে তবে তো ফ্লাক্স আসবে। তাহলে ই ইন্টু এটা লিখতে পারি না আমি, কারণ এটা ইউনিফর্ম না হলে তো আমি কথাটা লিখতেই পারি না। কিন্তু এটা যদি ইনফাইনাইট লেন্থের হয়ে যেত, তাহলে কিন্তু এখানেও যা, এখানেও তাই, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রিক ফিল্ডের একই ভ্যালু এবং একই ডিরেকশন পেতিস। তখন কিন্তু ফ্লাক্স সমান অনায়াসে লিখতে পারতিস ই ফিল্ড তার সাথে 2πr/x। কারণ এই যে 2πr/x এর তলটা, এই যে এরিয়াটা, এই এরিয়া জুড়ে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড একই, এই জন্যই তুই ফ্লাক্স সমান এটা লিখতে পারছিস। কিন্তু এই যদি এরকম হতো, তাহলে ফ্লাক্স তুই লিখতেই পারছিস, ফ্লাক্স বার করাই যেত না। তার ফলে গসের থিওরেম কিন্তু এখানে খেলতো না, অ্যাপ্লাই করা যেত না। গসের থিওরেম অ্যাপ্লাই তাহলে কোথায় করা যাবে? যেখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা প্রেজেন্ট থাকবে, সেখানে গসের থিওরেম অ্যাপ্লাই করা যাবে। আর একটা হচ্ছে চার্জগুলো মুভ করলে পারে করা যাবে না, চার্জগুলো স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি হতে হবে, স্থির তড়িৎ হতে হবে। ঠিক আছে, সেই জন্য ওটা ফুল মার্কস দেওয়া হয়েছে। আর তুই যে লিখেছিস ক্লোজ সারফেস, এটা তো অবভিয়াস, কারণ ওখানে তো বলাই আছে বদ্ধ তলে যে আধান তার সেটা বা ইপসাইলন নট। এটার জন্য মার্কস হয়তো আমি দেবো, হাফ মার্কস দেওয়া যেতে পারে লিখেছিস বলে, কিন্তু বাকিটা হয়নি। ক্লিয়ার হলো? কোশ্চেনটা আনসারটা ক্লিয়ার হলো দীপ? হ্যাঁ, +3 তড়িৎ আধান হবে। হ্যাঁ, স্থির আধান হতে হবে। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা তো অ্যান্সার সবাই পেরেছে দেখতে পাচ্ছি, এটা নিয়ে আর বক্তব্য রাখছি না। মানে বলেছিলাম এর কনফিগারেশন দেওয়া ছিল, আশা করছি ঠিকই দিয়েছে। এই কনফিগারেশনটা এরকম ছিল, বলছি এরকম একটা ত্রিভুজ আছে, এখানে চার্জ আছে কিউ, -2q, আর এখানে -2। এইটাকে তোকে কি করতে হবে, এই চার্জটাকে, এই কনফিগারেশনটাকে তোকে চেঞ্জ করতে বলেছিলাম আমি। কনফিগারেশনে চেঞ্জ করে বলেছিলাম এটা জাস্ট এটাকে ডাবল লেন্থের করতে হবে। মানে এইটাকে ধরে তোকে ডাবল করতে হবে, এটা ধরে করতে হবে কি, ডাবল করতে হবে। মানে এই কনফিগারেশনটা আমি বলেছিলাম এই লেন্থ করতে বলেছিলাম, তাই তো? তাই মানে এই কনফিগারেশন থেকে এই কনফিগারেশনটা আমি আনতে বলেছিলাম। হয়ে যাচ্ছে? এটা করতে কত ওয়ার্ক ডান করতে হবে এটা জিজ্ঞেস করেছিলাম। তার মানে কি, দুটো কনফিগারেশনে, প্রথম কনফিগারেশনে কত পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করবি, সেকেন্ড কনফিগারেশনে পোটেনশিয়াল এনার্জি কত ক্যালকুলেট করবি, দেখবি দুটো কনফিগারেশনে পোটেনশিয়াল এনার্জি 0 আসছে। তাই কোনো ওয়ার্ক ডান আর করতে হবে না। ক্লিয়ার? কি টুকবি, তুই পড়াবি? হ্যাঁ, এবার হ্যাঁ বলছি, এবার কি করে এটা ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট করতে হবে এভাবে, মানে প্রথমে কনফিগারেশনটা তৈরি করতে হবে, যে ত্রিভুজটা তৈরি করবো কি করে। ত্রিভুজটা তৈরি করতে হবে এভাবে, ধর একটা প্রথমে যে চার্জটার নাম কিউ, এটাকে তো আমার আনতে কোনো কাজ করতে হবে না, কারণ এখানে তো কোনো ইলেকট্রিক ফিল্ড আগে থেকে ছিল না। তাহলে কিউ আধানকে আনতে আমার কোনো কাজই করতে হবে না, অর্থাৎ আনলাম, এটা ওয়ার্ক ডান হচ্ছে 0। তারপরে যখন আমি -2q কে এখানে আনবো, তখন কিন্তু ওয়ার্ক ডান করতে হবে, কারণ কিউটা এখানে অলরেডি এক্সিস্ট করছে। সেই কিউটা এখানে যে পোটেনশিয়াল তৈরি করছে, সেই পোটেনশিয়ালটা কত, q/r, kq/r, এই পোটেনশিয়াল তৈরি করেছে, এবং সেই পোটেনশিয়ালের সাথে এখানে -2q গুণ করে দিলাম, তাহলে এইবার ওয়ার্ক ডান বেরোলো। এইটাকে আনতে কিন্তু ওয়ার্ক ডান করতে হলো কত, এত। ঠিক আছে? তারপরে কি, তারপরে যখন আমি আবার এখানে একটা চার্জ আনবো -2q, তাকে আনতে ওয়ার্ক ডান করতে হবে, কারণ
এই পয়েন্টে পোটেনশিয়াল কত? এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে এটার জন্য হচ্ছে কিউ বাই আর, আর এটার জন্য হচ্ছে -2q বাই আর, অবশ্য কে দিয়ে গুণ হবে। তো যখন এবার এইখানে যখন -2q আনলাম তাহলে যে -2q দিয়ে গুণ করতে হবে, করলাম গুণ, এই হয়ে গেল। টোটাল কতটা কাজ করতে হলো এগুলো সব যোগ করলেই আসবে, এবং এইটা যখনই তুই যোগ করবি তোর অ্যান্সার আসবে 0। এইটা এই যোগটা যখনই করবি তুই 0 অ্যান্সার আসবে, অর্থাৎ এই কেসটা করতে তোর কোনো ওয়ার্কডাউন করতে হচ্ছে না। তাহলে এটা যদি বড় একটা ত্রিভুজ করতাম তাহলে কি যায় আসতো, এটা 2r, এটা 2r, এটা 2r, একই ব্যাপার একই ভাবে আসতো, অ্যান্সারটা 0ই আসতো। অর্থাৎ প্রথমে ওয়ার্ক ডান আর পরের যে কনফিগারেশন এই দুটোর ডিফারেন্স 0, তারা কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, বোঝা গেল? জিরো কি করে আসে? হ্যাঁ, জিরো কি করে আসে? চলো এই তো 0 কর, যোগ করলেই তো 0 আসবে। এই বলেছে, কি করেছিস রে? চলে করেছে। এইটা তো এই যে এই জায়গাটা এটা করলে কত আসবে? এটা আসবে হচ্ছে -q/r আসবে না, বিয়োগ করলে তাকে 2q দিয়ে গুণ করতে, -2q² আসছে, এটাও তো -2q² করলে তো 0ই আসছে। বুঝতে পেরেছিস? কিন্তু তুই কি করে 0 না এনেছিস সেটা দেখি আগে। ওই সর্বনাশ, বল বার করিস। ঠিক আছে, এই W3টা কি করে বার করেছিস তুই? আরে ভুল হয়ে যায়। কি করেছিস, এখানে তো ভুল হয়ে গেল তোর, তোকে W3 কি করে বার করতে হবে? ইজিলি বার করা যাবে না। W3 মানে এইটা, এইটার জন্য এখানে কত পোটেনশিয়াল বার করবি, এটার জন্য এখানে কত পোটেনশিয়াল বার করবি, দুটো পোটেনশিয়াল যোগ করবি, তার সাথে 2q -2q যোগ গুণ করবি, তাই তো হবে। তো ভুল হয়ে গেছে। পরের কোশ্চেনটা কি ছিল? এটা তো পারবি নাকি? এ তো কিছুই না এখানে। এটা কত, এখানে কারেন্ট যে যাচ্ছে এখানের মধ্যে দিয়ে এই কারেন্টটা এইভাবেই যাবে, কারণ এটা তো ক্যাপাসিটর আছে, যাবে না কারেন্টটা। কত কারেন্ট হচ্ছে এখানে, কত কারেন্ট হচ্ছে? কারেন্ট হচ্ছে 18/4.5, 4.5 মানে 9/2, 9/2, 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 4 অ্যাম্পিয়ার। এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত করে কারেন্ট যাবে? 4 অ্যাম্পিয়ার যাবে, ওটার মধ্যে দিয়ে 0 যাবে। ঠিক আছে, এবারে আর কি জিজ্ঞেস করেছিল? চার্জ স্টোর, কত ক্যাপাসিটির মধ্যে চার্জ স্টোর হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে একে গুণ করে দিলে আসবে। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে গুণ করে দিলে চলে আসবে। করেছি দেখি, এই মরেছে। তুই এখানে কারেন্ট পাঠিয়েছিস হুম। কেন? পাঠালি ক্যাপাসিটর, ডিসির ক্যাপাসিটর কারেন্ট যায় এখানে, ক্যাপাসিটর গ্যাপ তো কারেন্ট যাবে। না, कांड है तो भूल क्यों कर दिया तूने? মৈনাক কোথায়? সে অঙ্কটা করলো মনে করে, কি কই সে অঙ্কটা, কই মৈনাক? এই যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, তাহলে 4 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 16 ভোল্ট হবে। 16 ভোল্টকে এটা দিয়ে গুণ করে দিতে হবে, তাহলেই তোর টেনশন। তুই তো এখানে অন্য কাজ করে দিয়েছিস, তুই তো করেছিস হচ্ছে, তুই তো এখানে কারেন্ট পাঠিয়ে দিয়েছিস, কারেন্ট তো যাবে না ক্যাপাসিটির মধ্যে, কারেন্ট ফ্লো করে কখনো? আরে ইয়ে ঠিক করেছিস, অনিবাবু ঠিক করেছিস অঙ্কটা?
না স্যার, ওটা ভুল হয়ে গেছে, একটু বলে দেবেন এটা কিভাবে করবো? তুমি তো মানে কি বলবো আর, কি বলার নেই। এই অঙ্কটা তোকে শিখিয়ে দিলাম, তুই আর ভুল করেছিস কি করে কে জানে। এইটা দেখ, এইটা করেছি যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, নিচেরটা দিয়ে করতে হবে। সাড়ে চার অ্যাম্পিয়ার করলি করতে গেলে, ও ওই 0.5 ভোল্টটা বাদ দিয়ে দিয়েছিস তুই। হ্যাঁ, ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমার ইয়ে করা হয়নি। হে ভগবান, তাহলে আর কি করে হবে? তাহলে আর কি করে অঙ্ক হবে? তাই এখানে কত ভোল্টেজ পড়ছে? এখানে 4 অ্যাম্পিয়ার যাচ্ছে, তো তাহলে এখানে ভোল্টেজ, এখানে কত ভোল্টেজ পড়বে? 4 অ্যাম্পিয়ার, এখানে যদি 4 অ্যাম্পিয়ার যায় তাহলে 16 ভোল্ট পড়ছে না এখানে? পড়ছে 16 ভোল্ট। আর এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হচ্ছে না, তো তাহলে 16 ভোল্টের এখানেও তাহলে 16 ভোল্টই পড়বে, পড়বে না? হ্যাঁ স্যার। দিয়ে ওখানে গুণ করে দেবে, সি ইন্টু ভি করলেই আসবে, অ্যান্সার আসবে। ঠিক আছে। ঠিক আছে। ওয়াই অ্যালুমিনিয়াম ওয়্যার আর ইউজড ওভারহেড পাওয়ার লাইন। ওভারহেড পাওয়ার লাইনে অ্যালুমিনিয়ামের তার কেন ব্যবহার করা হয়? তো উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম তার দাম কম, আর অ্যালুমিনিয়াম হালকা, আর অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটিও বেশি, অর্থাৎ ভালো আর কি, সব দিক থেকে ঝামেলা কম। ঠিক আছে। ওভারহেড মানে? ওভারহেড মানে আমাদের মাথার উপর দিয়ে যে তারগুলো যায় ওইগুলো হলো ওভারহেড তার। ঠিক আছে। তো বাংলা কি করিস, বাংলা মানে ওভারহেডই লিখেছিল। আচ্ছা, অ্যাম্পিয়ার আওয়ার ইজ ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি? এটা মৈনাকের মতো ভুল করতে হবে তাহলে। অ্যাম্পিয়ার আওয়ার কোন ফিজিক্যাল কোয়ান্টিটির একক? সূর্য কি লিখেছিস রে? সূর্য মনে হয় ভুল লিখেছিল, ওটা খেয়াল। সূর্য ঠিক লিখেছিস এটা? এটা তো লিখে নে। লিখিসনি কেন, লিখিসনি কেন? অ্যাম্পিয়ার আওয়ার কোন ভৌত রাশির একক, কোন ফিজিক্যাল কোয়ান্টিটি? অ্যাম্পিয়ারের সাথে টাইম গুণ করছি, অ্যাম্পিয়ারের সাথে আওয়ার গুণ করলে চার্জ আসবে না? ও হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে কি করে ভুল হয়? ভুল। না লেখা বাচ্চাদের মতো চার্জ হবে। মৈনাক আবার কি একটা লিখে দেখবি, মৈনাকের অ্যান্সার। মৈনাক সত্যি উদ্ভাবনী ক্ষমতা আছে। অ্যাম্পিয়ার ঘন্টা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক। কি করে বলিস অ্যাম্পিয়ার ঘন্টা বৈদ্যুতিক ক্ষমতার একক? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হচ্ছে ক্ষমতা। অ্যাম্পিয়ারের সাথে ঘন্টা গুণ করছি, ক্ষমতা হয়ে যাচ্ছে। ঘন্টা মানে কি ভোল্ট? তুই কি পড়েছিস ঘন্টাটাকে? লিখছে ঘন্টা আর লিখছে বৈদ্যুতিক ক্ষমতা। তা কি করে ভুল হয় এগুলো? তো এগুলো যদি এখন যদি যেই মেনের কোশ্চেন দিই, যেই মেনে তো সোজা কোশ্চেনও করে মাঝে মাঝে। এই অঙ্কটা দিয়েছে, তার সোজা কোশ্চেন দিয়েছে, তুই তো ঘুরিয়ে লিখে আসবি। কি বলবো তোর, তুই এই কাজই করেছিস পরীক্ষায়। যেটুকু জানিস সেটুকু যদি ঠিক করে লিখে আসিস তাহলে ভালো হয়, তা না। তুই যা জানিস সেটা তো ভুল করবেই, প্লাস পৃথিবীর সবাই যেখানে ভুল করবে না সেইখানেও ভুল করে রেকর্ড করে করে আসবে, যে দেখো আমার মতো ভুল করতে শেখো তোমরা। An ideal inductor with self inductance L is connected to AC source, এটা সোজা আছে, ইন্ডাক্টরের ফেজ ডিফারেন্স দেখাতে হবে। A coil has resistance 100 ohm and self inductance 5 হেনরি connected to 100 ভোল্ট, how much energy will be stored? এখানে কারেন্ট কত বার করতে হবে, কারেন্ট বার এখন এর কোনো রেজিস্ট্যান্স থাকে না। ঠিক আছে, তাহলে শুধু রেজিস্ট্যান্স 110 ওহম পড়ছে, তাহলে 100/10, তাহলে 10 অ্যাম্পিয়ার হবে। তাহলে এবার এনার্জি হচ্ছে হাফ এল আই স্কোয়ার হয়, হাফ এল আই স্কোয়ার হলে এনার্জি স্টোর বেরিয়ে যাবে। ঠিক আছে, বাস হলো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেনের ডিসকাশন। তাহলে আশা করছি জিকেটা একটু বলবেন, ওই অ্যালুমিনিয়ামের আনসারটা কি বলেন? অ্যালুমিনিয়াম ওয়ার ইউজড ইন ওভারহেড। অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে ওই অ্যালুমিনিয়াম তারের, অ্যালুমিনিয়ামটা হালকা, বুঝলি তো? তুই যে উপরে তার টাঙাবি তারটাকে, উপর দিয়ে নিয়ে যেতে হালকা হলে ভালো হয় নাকি? ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি ভালো, কারেন্ট ভালোই যাবে। আর একটা অ্যালুমিনিয়ামের দাম কম, আচ্ছা। লো কস্ট, সেই জন্য ইউজ করছি। ওকে। যদি এখন দেখা যায় কেবল ইউজ করে, এখন আর ব্যাপারটা উঠে গেছে কোশ্চেনটা। এখন ওটা মোটা কেবল ইউজ করে যাতে হুকিং না করে, কি এখন আর অ্যালুমিনিয়াম তার ইউজ করে না।
ওকে, তাহলে ছেড়ে দিচ্ছি আজকে। ঠিক আছে, চলো পরের দিনের পরীক্ষার জন্য প্রিপারেশন হবে। পরের দিনের পরীক্ষাটা অবশ্যই দিস সবাই। চলো টাটা।